গায়ের মিঠু পথ, যেদিকে চোখ যায় যেন চোখ জুড়িয়ে যায়। দুধারে বুনো ফুল, ফুলের সুবাসে মো মো করছে এখানকার বাতাস। শীতের সকালে যখন পথচারীরা গায়ের পথে হেঁটে চলে দূর দূরান্তে, তখন কুয়াশার চাদরে জড়ানো বুনো ফুলগুলো সকালের সৌন্দর্যকে আরো মোহনীয় করে তোলে। পথচারীর মন তখন আনন্দে চঞ্চল হয়ে ওঠে। গায়ের পথ ধরে হাঁটলে পথের পাশেই দেখা যায় রহম আলীর কারখানা। ঢুকতেই দেখা যাবে একটা কিশোরীর হাত উপরে উঠছে আর নামছে, সুতো টানে এমনটি হচ্ছে। ওটা ছিল একটা পুতুলের হাত, শাড়ি পরা মেয়ে পুতুলের হাত। রহম আলী তার নানা রঙের পুতুল নিজেই তৈরি করে। তার হাতের স্পর্শে এক একটি পুতুল যেন হয়ে ওঠে এক একটি ভিন্ন ভিন্ন সত্তা। পুতুলটাকে ঘোরানো হচ্ছে ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডান। দেখে মনে হবে যেন পুতুল রপ্ত করছে কোন একটি নাচের মুদ্রা। পুতুল তৈরি থেকে শুরু করে গল্প, গান এসব কিছু একাই করে রহম আলী। সে তৈরি করেছে যুদ্ধের গল্প, পালা গান, মেলার গান ইত্যাদি। শৈশবে বাবার হাত ধরে রহম আলী যেত পুতুল নাচ দেখতে। অনেকে যেত, পয়সার বিনিময়ে দেখত খেলা। এখন আর তেমন আসে না লোকে পুতুল নাচ দেখতে। তাই রহম আলীর জীবন ধারণ করা প্রায় কষ্টকর হয়ে ওঠে। তাছাড়া খেলা দেখিয়ে যা আয় হয় তার বড় একটা অংশ ব্যয় হয় পুতুল তৈরির কাজে। পাশের গ্রামের জামাল পাটোয়ারি পুতুল নাচের ভক্ত, তাই অন্যান্য জিনিসের সঙ্গে পুতুল তৈরির সরঞ্জামাদিও বিক্রি করতে ভুল করেন না। এক দুপুরে রহম আলীর কারখানার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। রহমকে দেখেই বলে উঠলেন, কি ব্যাপার রহম, তোমার কোনো খোঁজ খবরই নাই, আসো না দেখি দোকানে। ব্যাপার কি? কেমনে আসে, দিনকাল যা করছে, খেলা দেখা মানুষ এখন আর পয়সা দিতে চায় না, বুঝলা, বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আর কিছু বলে না, কাজে মনোযোগ দেয়। সে জানে তার অনেক সমস্যা, কিন্তু মনের ভেতর অনেক রং, স্বপ্নের রং। সেই স্বপ্ন রঙের কাছে এসব সমস্যার গুরুত্ব খুবই কম। তাই সে একের পর এক পুতুল লাগিয়ে চলে, দিন, মাস, বছর। তখনও সূর্য ওঠেনি। পাখিরা তারও আগে বেরিয়ে পড়েছে বাসা ছেড়ে। কল কাকুলিতে মুখরিত পরিবেশ। সকালের আকাশে ডানা ঝাপটি উড়ে যায় তারা দূরে আরো। গায়ের পথ ধরে সামনে এগুলেই বিস্তীর্ণ মাঠ। ভোর হতে না হতেই কৃষকরা নেমে পড়েছে মাঠে। চলছে তাদের ফসল বোনার ক্লান্তিহীন প্রস্তুতি। মাটির বুক চিরে তারা ফলায় অনেক রকমের ফসল। মাঠের কোণে একটা বট গাছ, কালের সাক্ষী হয়ে আপন মহিমায় ঠায় দাঁড়িয়ে আছে যেন শতবর্ষী এই গাছটি। আজ সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বটতলা বসেছে মেলা। এখানে কয়েক পুরুষ ধরে বসে মেলা। যাত্রাপালা, গানের আসর, আরো কত কি আয়োজন এই মেলা। ছেলে বুড়ো সকলের ভিড়। ছেলেমেয়েরা ছুটছে এদিক ওদিক,
কিনছে নানান রকমের সব জিনিসপত্র। নাগরদোলাটার শব্দের কারণে একটু দূরেই বসেছে রহমালির পুতুল নাচের আসর। রহমালি রং বেরঙের পুতুল নিয়ে এসেছে মেলায়। দুপুর গড়ালেই শো শুরু হয়। মাঝ বয়সী রহমালির পুতুল নাচ মেলাকে আরো উপভোগ করে। শুধু মনের আনন্দে নাচ দেখায় না রহমালি, এটা তার পেশা ও নেশা। রহমালির নিয়মিত দর্শকদের মধ্যে একজন হলো বিউটি। বিউটি তার আসল নাম নয়, বাবা মায়ের দেয়া নাম ফুলি। কিন্তু বড় হওয়ার পর এ নাম তার পছন্দ না, তাই সে নিজের নাম পাল্টে রেখেছে বিউটি। শাবনূর তার পছন্দের নায়িকা। আয়নার সামনে কখনো কখনো সে নিজেকেই শাবনূর বলে নেয়। বিউটির বন্ধুরাও এসেছে মেলায়। রঙিন শাড়ি পরেছে বিউটি। মেলায় কেনা চুড়িপত্র ভুল করে ঘন কালো চুলে বেনি করে একটা লাল পুঁতিও পড়েছে সে। রহমানের পুতুল নাচের আসলে এই রূপটি নতুন নয়। রহম যখন আপন মনে পুতুল নাচ দেখে তখন অমলাক দৃষ্টিতে দেখে বিউটি। তার কৌতুক অবাক হয় কিভাবে পুতুলগুলো এত সুন্দর করে নাচে। খুব ছোট্টবেলায় মাকে হারিয়েছে বাহাদুর, তারও আগে বাবাকে। তখন তার বয়স বছর 4 হবে। তারপর থেকে রহমালির সঙ্গ পুতুল নাচে এটা সেটা এগিয়ে দিয়ে নজর কেড়েছে রহমালির। এখন বাহাদুর বুক টান করে পরিচয় দেয় সে রহমালির অ্যাসিস্ট্যান্ট। বাহাদুরের বুক টান দেখে রহমালি মিষ্টি হেসে মুখ অন্যদিকে সরিয়ে নেয়। সেদিন রাতে পাশের গ্রামে খেলা দেখিয়ে ফিরে আসার সময় হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি। তখন প্রায় মাঝরাত, চারপাশ ফাঁকা, আশ্রয় নেবার মতো কোনো বাড়ি ঘর নেই। অবশেষে দুজনকে বৃষ্টিতে ভিজতে ভিজতে কারখানায় পৌঁছতে পৌঁছতে রাত প্রায় পেরিয়ে গেল। গত রাতে বৃষ্টি হলেও আজ সকাল থেকেই রোদ, মাথার উপর জল জলে সূর্য। পাশের গ্রামে কিছুদিন পরেই বসবে পুতুল নাচের বড় আয়োজন। তার জন্য রহমালিকে অগ্রিম টাকাও দেয়া হয়েছে। কাজের ফাঁকেই রহমালি বাহাদুরকে ডাকে। কিরে বাহাদুর, সকাল শেষ হয়ে দুপুর গড়ায় যায়, এখনো ঘুম থেকে উঠলি না? স্বজনহীন দুনিয়ায় রহমী তার একমাত্র আপনজন। কিরে, শরীর টরীর খারাপ হলো নাকি? বাহাদুর কোনো উত্তর করে না। রহমালি কিছুটা চিন্তিত। অবশেষে রহমালির উচ্চ ডাকে ঘুম ভাঙে বাহাদুরের। আর মোর ভান্তি দেখে অনেকগুলো নতুন পুতুল। রহম যখন পুতুল বানায় আপন মনে দেখে বাহাদুর, ভালো লাগে তার। সেও একটু একটু করে শিখছে পুতুল তৈরির কৌশল। তৈরি হয়ে নেয় দুজন, তারপর বের হয়ে পড়ে খেলা দেখাতে।
নতুন পুতুলের সাজগোজ আর রঙের ঘ্রাণে বাহাদুরের শক্তি দ্বিগুণ। সমস্ত শক্তি হাতের মুঠোয় নিয়ে বলে, কে কই আছো? আরে জাদুকর আসছে, জাদুকর, জমবে এবার খেলা। গায়ে খুব পরিচিত মুখ রহমান। তার খেলায় একটা জাদুকরী শক্তি আছে। গায়ের লোকেরা বলে, এ তো খেলা নয়, আরে আমরা তো স্বপ্নে হারায় যাই। ৬৭ বছর বয়সী লোকমা সেই খেলা দেখে ফিরে যায় তার ২৭ বছর বয়সী জীবন। ফিরে যায় ৭১-এর যুদ্ধে বিপ্লবী গান। রহমানি একাই কণ্ঠ দেয়, প্রাণ তৈরি করে, খেলাকে জাদুকরি করে তোলে। কেউ জানে না রহমানি কখন কিভাবে বানায় এসব পুতুল আর তাদের নিয়ে মজার সব গল্প। খেলা শুরুর আগে রহমানি দেখে নেয় লোক সমাজ। অনেক লোক জড়ো হলে সে খেলা দেখিয়ে বেশি আনন্দ পায়। আনন্দ দেয়াটা তার এখন নেশা। রহমানের প্রতিটি শোতেই বিউটি পরিচিত মুখ। মেয়েটার মুখ দেখলে রহমানের কেমন যেন ভালো লাগা আর কৌতূহল বোধ হয়। যখনই কোথাও খেলা দেখাতে যায় রহমান, মনে মনে ভিড়ের মাঝে হয়তো খুঁজতে থাকে বিউটির মুখ। তারপর মনের আনন্দে সে দেখিয়ে চলে খেলা। সেদিন ছিল গ্রামের স্কুলের বার্ষিক অনুষ্ঠান। স্কুল মাঠে দেখানো হবে পুতুল নাচের রহমানের পুতুল নাচ। বাবা মা সহ ছেলে মেয়েরা জড়ো হচ্ছে। তাদের পরনে রঙিন জামা কাপড়। কেউ খাচ্ছে কুলফি আর কেউ খাচ্ছে ঝাল। শোনেন ভাই বোনেরা, শোনেন মন দিয়া, এইবার গোলমাল খ্যাত দিয়া শোনেন চুপ করিয়া। এই যে আমি করতে আসি বেশি মাথা মাতে, আরে ধৈরা নিবেন আপনি আমি একই বংশ জাতি। এই যে রং বেরঙের পুতুল দেখতেছেন আপনারা, একবার কইবার পারে এই পুতুল গুলারে কে না চায়? কইবার পারে? হ্যাঁ, আরে কেউ কথা কয় না। কিরে বাহাদুর, কে নাচা? বাহাদুর বলে, কে? আপনি? আরে বোকা, আমারে কে নাচা? এবার তার প্রিয় পুতুল বিউটিকে দোলা দিয়ে জিজ্ঞেস করে, কিরে বিউটি, কে নাচা? দর্শকের আসনে বসা বিউটি মিষ্টি হাসি হাসে। বিউটি নামের পুতুল তু 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 শব্দ করে উপরের দিকে হাত নেয়, আর রহম হাহা হাসি দিয়ে গান ধরে। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, না জানি কি মন্ত্র দিয়া জাদু করিল। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। সেদিন হেডমাস্টার আব্দুল গনি সকলের সামনে পুতুল নাচে মুগ্ধ হয়ে আনন্দ উল্লসিত হয়ে বলে উঠলেন, রহম আলী রে, তুই কি খেলা দেখাইলি? আরে তুই তো জাদুকর। সেদিন উপস্থিত সকলে হেডমাস্টারের সুরে সুর মিলিয়ে বলে উঠলেন, জাদুকর, তুমি জাদুকর। ধীরে ধীরে আকাশে বাতাসে মিলিয়ে গেল সেই শব্দ।
তারপর থেকে চলতি পথে শুনতে হয়, জাদুকর কেমন আছো, কোথায় যাও, তোমার খেলা আবার কোনদিন দেখতে পাবো। তুমি তো খুব ভালো খেলা দেখাও, শহরে যাবে খেলা দেখাতে, অনেক টাকা পাবে, এখানে যা পাও তার চেয়ে অনেক বেশি। গ্রামে গঞ্জেই হয়তো খেলা দেখি কেটে যেত রহমানের সারাটা জীবন, যদি না শহরের কোনো এক সাহেব এসে তার খেলার এমন প্রশংসা করতেন। প্রথমে রহমানের উত্তার কথায় পাত্তাই দেয়, গ্রাম ছেড়ে শহরে যাবে এটা সে ভুলেও ভাবেনি। তারপর সে ভাবে তার অর্থ কষ্টের কথা, ভাবে বাহাদুরের কথা। ছোটবেলায় তার কাছে এসেছে, আজ পর্যন্ত বাহাদুরকে ভালো একটা জামা দিতে পারে, ভালো একটু খাবার। আরো ভাবে বিউটির কথা, মনের কোথায় যেন বিউটির কথা দোলা দেয়, কখনো দক্ষিণ হাওয়ার মতো, আবার কখনো মেলার বাঁশির সুরের মতো। এসব ভেবে ধীরে ধীরে শহরে যাওয়ার কথা মনস্থির করে সে ভাবে শহরে গেলে অনেক মানুষ আসবে তার খেলা দেখতে, বেশি পয়সা আয় করতে পারবে সে। অবশেষে রহমানি অনেক ভেবে ঠিক করে সে শহরে যাবে। পরদিন সকালে রহম ও বাহাদুর সব গুছিয়ে রওনা হয় শহরের উদ্দেশ্যে। গায়ের কাঁচা পথ, বেশ কমাইল পর শহরে যাওয়ার পাকা রোড। কলিমুদ্দিন অনেকদিন ধরেই এই পথে গরুর গাড়ি চালায়। শহরে যাবার পথে এই গরুর গাড়ি একমাত্র। রহম ও বাহাদুরকে নিয়ে কলিমুদ্দির গরুর গাড়ি এগিয়ে চলে। গাড়ির চাকার ঘূর্ণিতে পাছে ছোট হতে থাকে তার গ্রাম, ছোট হতে হতে এসে যায় দিগন্তে। আর কলিমুদ্দি গলা ছেড়ে গান ধরে। বুকে তুফান, মুখে তোমার পদ্ম ফুলের দোলা, তুমি কার ইশারায় চলো মন নিত্য পথ ভোলা, তুমি কার ইশারায় চলো মন নিত্য পথ ভোলা, বুকে তুফান, মুখে তোমার পদ্ম ফুলের দোলা, পরের তালে তাল মেরে আজ তাল কানা বৈরাগী, পরের তালে তাল মেরে আজ তাল কানা বৈরাগী, ভাটিতে গাও উজানি গান, উজানের নাও ভাটি, তুমি যোগ বিয়োগে ভুল করে হায় গুণ ভাগে উঠানা, তুমি যোগ বিয়োগে ভুল করে হায় গুণ ভাগে উঠানা, তুমি কার ইশারায় চলো মন
পদ্ম ফুলের দোলা, বুকে তুফান মুখে তোমার পদ্ম ফুলের দোলা। বাস থেকে নামতে দিনের আলো ফুরিয়ে আসে। শহরের রাস্তায় অচেনা পথে হেঁটে চলেছে দুজন, যেন এ চলার অন্ত নেই। দুজনের মনেই অজানা কৌতূহল আর ভয় পিছু হাতে ছায়ার মতো। হঠাৎ কে যেন ডাকে, বলে সে তাদের পরিচিত। কথা বলার এক পর্যায়ে রহমের অগোচর এই লোকটি তার পকেটে হাত দেয়। বাহাদুর দেখে ফেললেও ততক্ষণে লোকটি দৌড়ে পালিয়ে যায়। এই বলে তারা তুলে রহমান বাহাদুর। অচেনা শহর, নেই কোনো থাকার জায়গা, নেই খাবারের টাকা, যা কিছু টাকা তাও গেল। অনিশ্চিত সময়ের মুখোমুখি হয় দুজন। বাহাদুর দীর্ঘ একটি হাই ছেড়ে বলে, ওস্তাদ ওস্তাদ চলেন গ্রামে ফিরা যায়। কিন্তু রহম কোনো কথা বলে না, সে কেবলই হাঁটতে থাকে। বাহাদুর আবারও বলে, ওস্তাদ লন বাড়ি ফিরা যায়। রহম এবার ধমক দিতে যেও হঠাৎ থেমে যায়। পরের দিন সকালে রহম বেরিয়ে পড়ে খেলা দেখাতে। শহরের এখানে সেখানে সে খেলা দেখানোর চেষ্টা করে এবং কিছু পয়সাও জমে ধীরে ধীরে। ব্যক্তি জীবনের অভিজ্ঞতাগুলো হয় তার পুতুল নাচের বিষয় আসন। দুর্বলের প্রতি সবলের শোষণ, সামাজিক নানা অসঙ্গতি, এসব বিষয় উঠে আসে তার পুতুল নাচের আসন। প্রতিদিনের মতো আজও পুতুল নাচ দেখাতে বেরিয়েছে বাহাদুরকে নিয়ে রহম আলী। প্রথমে কোনো এক সিনেমা হলের সামনে বসে, কিন্তু সেখানে খেলা দেখানো শুরু করার আগে কিছু লোক এসে নিষেধ করে যায়। এবার কোনো এক মহল্লার মোড়ে খেলা দেখানো শুরু হয়। অনেক মানুষের ভিড়। খেলা শেষে ভিড় ঠেলে হঠাৎ বেরিয়ে এলো একজন লোক। লম্বা চড়া লোকটি, গায়ের রং কালো, ঠোঁটে সিগারেট জ্বলছে, পরনে 10 খানি পকেট যুক্ত মোটা কাপড়ের শার্টের সাথে মোবাইল প্যান্ট। রহম আলীকে লোকটা কাছে ডাকে। আছে দুটো লোক ছায়ায় ছায়ায় হাঁটে। মনে হয় লোক দুটো তার কথায় উঠে আর বসে সারাক্ষণ। খেলা দেখলাম, খুব পছন্দ হইল। কিরে পান্ডু, আওয়াজ। কিন্তু একটা কথা, সেইটা হলো গিয়া তোমার খেলা আরো দামি হয়ে উঠবো, তার জন্য কি করতে হইব জানো? রহম কোনো কথা বলে না, কিন্তু রহমের কোনো সাড়ার অপেক্ষাও সে করে না। সে তার কথা বলেই চলে। কথাটা হইল গিয়া, এটার নাম বদলায় রাখতো। আজকাল পুতুল টুতুল এসব নাম আর চলে না, যুগ বদলাইছে, তাই না রে বান? আওয়াজ কি কন, ডিজিটাল বাংলাদেশ তো। শোনো, এইটার নাম বদলায় রাখতে। আজকের থেকে এটার নাম হলো পাপেট। পাপেট, বুঝলা? আর তুমি হইলা পাপেট মাস্টার। আর আমি হইলাম গিয়া এই পুতুল গুলার জন্য যত টাকা পয়সা লাগে যা কিছু লাগে
সব কিছু আমি দেব। আরে তুমি শুধু খেলা দেখাইবা মিয়া, আয়ের 2টা ভাগ হইব। একটা ভাগ তোমার, আর একটা রেবান। জি বস, জি বস, আমার আমার কিরে তোর? না বস, না না, সরি সরি, যে আপনি। কি বুঝলাম? রহম কোনো কথা বলে না, কেবল তাকিয়ে থাকে, একবার বাহাদুর আর একবার। তাহলে রাজি? মুন্না ভাই রহম আলীকে আরো লোভ দেখায়, একসাথে কাজ করলে অনেক টাকা হবে। একসময় রহম আলী মাথা নেড়ে রাজি হয়। পরের দিন খেলা দেখানোর আগে ঘোষণা দেয় মুন্না, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হইব পাপেট শো। কথাটা শুনতে ভালো লাগে না রহমের। কেমন যেন অস্বস্তি হতে থাকে তার বুকে। দীর্ঘ দিনের চেনা পুতুলগুলোকে তার ভারী অচেনা মনে হয়। সে বাহাদুরকে বলে, আমার তো পুতুল কইতেই ভালো লাগে, কিসের আবার পাপেট টাপেট? বাহাদুর বলে, হ ওস্তাদ, আমিও তো তাই কই। রহম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার বাপ দাদারা তো এই নামেই খেলা দেখাইয়া মাটিত মিশা গেল। ওস্তাদ ওস্তাদ, চলেন গ্রামে ফিরে যায়। মুন্নাকে দেখে বাহাদুরের কেমন যেন সন্দেহ হয়। ইতিমধ্যেই সে অনেকের মুখে মুন্না নামের লোকটার কথা শুনেছে। মানুষকে ঠকানোই নাকি তার প্রধান কাজ। বেশ কিছুদিন কেটে যাবার পর রহম আলীর বুঝতে আর বাকি নেই যে মুন্না তাকে ঠকাচ্ছে, কিন্তু রহম আলী কোনো প্রতিবাদ করে না, বরং নীরবে সবকিছু সহ্য করে যায়। ইতিমধ্যে বাহাদুর জানতে পেরেছে পকেট মার ও ছেলে ধরারা মুন্নার লোক। বাহাদুর বারবার রহম আলীকে সাবধান করার চেষ্টা করেছে। এসব নানা কথা মনে করে গতকাল শো শেষে রহম আলী আত্মার ধৈর্য রাখতে পারেনি। সাফ সাফ বলে দিয়েছে, দেখ মুন্না ভাই, আমি আর আপনার লোকে কাম করুম না। মানে তোর 14 গোষ্ঠী কাম করবো। যথারীতি সহকারীও তাকে শাসায়, রে বান্নু। তারপর বলে, সরে থাকার ইচ্ছা আছে? বাদ বিতণ্ডা চলে অনেকক্ষণ। রহমের চোখে ঘুম নেই, কেবল চোখ দুটো বন্ধ করে আছে। বাহাদুর ঘুমায়নি বুঝতে পারা সত্ত্বেও রহম জিজ্ঞেস করে, কে রে বাহাদুর, ঘুমাইছস? বাহাদুর উত্তর দেয়, না ওস্তাদ। সাপের মতো ফুসফাস করছে বাহাদুরের শরীর। এই শরীরে যেন জমে আছে 7 জনমের ঋণ। একসময় ছবল দেওয়ার মতো বলে ফেলে, ওস্তাদ ওস্তাদ, ওই মুন্না করে ঠকাইছে। রহম বাহাদুরকে সান্ত্বনা দেয়, আরে এত চিন্তা করস কেন? তোর নাম না বাহাদুর, ঘুমা, সব ঠিক হয়ে যাবে। আর শোন, এই রহমের উপর আল্লাহর রহম আছে। কিন্তু কেমনে বলতে গিয়েও থেমে যায় বাহাদুর। তারপর রহমের মুখের দিকে তাকায়, অনিচ্ছা সত্ত্বেও ঘুমানোর চেষ্টা করে। বাইরে পায়ের শব্দ, অনেকগুলো পা। মুন্না ভাই আত্মার দলবল দরজার সামনে। মুন্নাকে দেখে রহম বলে, আমি তো আর আপনার লগে কাম করুম না। যা কনে তা তো আমি কইয়াই দিছি, আবার আইছেন কেন? মুন্না বলে, খেলা তোমারে দেখাইতেই হইব রহম, আর যদি রাজি না হও আজকে আমাকেও খেলা দেখবা। রহম বলে, জি না, আপনি আমগরে ঠকাইছেন, কিছুতেই আপনার সঙ্গে নাই। নাই? ঠিক আছে, তাইলে আমাকেও খেলা দেখ। রহম আলী আর বাহাদুরের হাত পা বেঁধে রেখে মুন্না এবং তার দলবল সব পুতুলে আগুন ধরিয়ে দেয়। মুন্না হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে যাচ্ছে সব পুতুল। আগুন ছড়িয়ে পড়ছে সারা ঘরে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে রহম আলীর সারা জীবনের সাধনা। পুড়ে যাচ্ছে বিউটি নামের পুতুলের মুখ, শরীর। আগুনে পুড়ে উপর থেকে পাটাতন খুলে পড়ার আগেই বাহাদুর তার হাতের বাঁধন ছিঁড়ে রহম আলীর বাঁধন ছাড়তে যায়। আর ঠিক সেই সময় উপর থেকে অন্য একটা পাটাতন এসে পড়ে, ধাক্কা দিয়ে বাহাদুর রহমকে সরিয়ে দেয়। রহমের জীবন বেঁচে গেলেও
প্রশ্ন থাকে ছোট্ট বাহাদুরকে নিয়ে। হঠাৎ চোখ খুলে রহম আলী, চারিদিকে ধ্বংসস্তূপ, পাশে পড়ে আছে বাহাদুর, পড়ে আছে তার নিথর দেহ। রহমের আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সত্যি সত্যি তুই বাহাদুর রে, আমারে বাঁচা তুই তাই প্রমাণ করলি। বাহাদুরের ছোটবেলার কথা মনে পড়ে রহমের, মনে পড়ে ওর মায়ের কথা, সাপের হাত থেকে কিভাবে বাঁচিয়েছিল ছোট্ট বাহার তার মাকে। ছোট বাহার খেলা শেষে বাড়ি ফিরে হঠাৎ দেখতে পায় একটি সাপ ওর মার পায়ের কাছে। মা ঘুমিয়ে আছে। ছবল দেওয়ার ঠিক আগের মুহূর্তে সাপটিকে ধরে লাঠি দিয়ে মেরে কাঁচি দিয়ে টুকরো টুকরো করেছিল। এলাকার সমস্ত লোক ছুটে এসেছিল সেদিন। অবাক চোখে সবাই তার দিকে তাকিয়েছিল। সেদিনই ওকে সবাই বাহার থেকে বাহাদুর নামে ডেকেছিল। আজ আবার প্রমাণ করল ও যে বাহাদুর। ঝিমঝিম করছে রহমের শরীর, পা দুটি অবশ, কোনো শক্তি নেই যেন। এক পা দু পা করে হাঁটতে থাকে সামনের দিকে। যে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা খেলা দেখিয়ে দর্শক মাতিয়ে রাখত সে হাত দুটোতেও কোনো জোর নেই। পৃথিবীর সবচেয়ে বড় পাথরটি যেন তার কোমরে বাঁধা। পেটে কোনো দানা পানি পড়েনি সারাদিন, আর হাঁটতে পারছে না। হঠাৎ সামনে দেখতে পায় চায়ের স্টলের ভাঙা বেঞ্চ। মাথায় হাত দিয়ে ক্লান্ত শ্রান্ত শরীরে বসে পড়ে রহম। ধীরে ধীরে গভীর হচ্ছে রাত। অপেক্ষা করে ভোরের সূর্য ওঠা, কিন্তু রাত যেন ফুরোয় না রহমের। এই রাতটিকে রহম আলীর জীবনের দীর্ঘতম রাত বলে মনে হয়। ঘুম ঘুম শরীরে ঝাপসা চোখে হঠাৎ কি যেন দেখতে পায়। একটা নিচু ডালের মাথায় কি যেন দুলছে। চেষ্টা করে দেখার, কিন্তু কোনো কিছু স্পষ্ট হয় না তার চোখে। শুধু একটা পাতা দুলছে দুলছে। ধীরে ধীরে পাতাটির মধ্যে একটি মুখাবয়ের ছবি স্পষ্ট হতে থাকে। তার প্রিয় একটা পুতুলের ছবি, যে পুতুলটির মাঝে সে বিউটির চঞ্চলতা দেখতে পেত। একসময় যার নামও দিয়েছিল বিউটি। বেজে ওঠে বৈশাখী মেলার সুর। প্রথমে মেলার কোলাহল শুনতে পায়, তারপর শিশুদের মুখের বাঁশি আর নাগরদোলার আওয়াজ। রহম আলীর গায়ে শক্তি সঞ্চয় হতে থাকে। ধীরে ধীরে প্রচন্ড শক্তি অনুভব করে সে। শুনতে পায় দর্শকদের গুলো, আর একটা নাচ দেখাও। কি মাস্টার, কোন নাচ দেখাইবা? উঠে বসে রহম। পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। বাস থেকে নেমে স্তম্ভিত হয়ে দাঁড়ায় রহম আলী। প্রথমে দুই হাত আকাশের দিকে তুলে সে, তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজের অস্তিত্বকে খুঁজে পায়। অনেক স্বপ্ন নিয়ে শহরে গিয়েছিল সে, কিন্তু কোনো লাভ হয়নি। বরং বাহাদুরকে হারিয়ে সে এখন নিঃস্ব, রিক্ত, একা। মনের মধ্যে জমে থাকা কালো মেঘগুলোকে সরানোর চেষ্টা করে সে। দৌড়ানো শুরু করে রহম। ধীরে ধীরে দৌড়ানোর গতি বাড়ে। যতই দৌড়ায় ততই সব মনে পড়ে। মনে পড়ে এই প্রথম গ্রামের রাস্তায় বাহাদুর তার সাথে নেই। সে আরো দৌড়ায়। ওই তো সামনে কুলফি বিক্রি করে লোকটা।
বাহাদুর প্রায়ই বায়না ধরতো তার কাছ থেকে কুলফি কিনে খাবে বলে। আর ওই যে গনি মিয়া রোজকার মতো স্কুলে যাচ্ছে তার সাইকেলে করে। দৌড়াতে দৌড়াতে এবার সে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ায়, ছোট ছোট নিঃশ্বাসে হাঁপাচ্ছে। বাহাদুরের মৃত্যু মেনে নিতে পারছে না রহম। শহুরের স্বার্থ আর ধোঁকাবাজির উপর তীব্র ঘৃণা তার। থু বলে থুতু ছুড়ে মারে গায়ের পথে। শুকনো মুখ, থুতু নেই, বুকে ব্যথা অনুভব করে। হঠাৎ দেখা হয় কলিমুদ্দির সাথে। স্কুল পেরিয়ে তার বাড়ির রাস্তায়। কি আশ্চর্য! কলিমুদ্দির তো জানার কথা না যে রহম ফিরে এসেছে। কলিমুদ্দির তার দিকে তাকিয়ে হাসছে, যেন রহম ফিরে আসবে সে আগে থেকেই জানত। কলিমুদ্দির গাড়ি চলছে আর রহম তার গান শুনতে পাচ্ছে। জহর জ্বালায় জ্বলছে রে মন, বিষ নামানোর কাজে। জহর জ্বালায় জ্বলছে রে মন, বিষ নামানোর কাজে। মেললে না চোখ, ফেললে না জল, নিজ হেয়ালির মাঝে। তুমি না সেধে ওই সাধের সাধুন, না সেধে ওই সাধের সাধুন। মারো ঠাকুর ঘরে তালা, তুমি কার ইশারায় চলো মন, কার ইশারায় চলো মন। নিত্য পথ খোলা, বুকে তুফান, মুখে তোমার পদ্ম ফুলের দোলা। বুকে তুফান, মুখে তোমার পদ্ম ফুলের দোলা। রহম আলী ফিরে আসে গ্রামে, যেখানে তার অস্তিত্বের সবটুকু মিশে আছে আপন মহিমায়। কিন্তু এতদিনে রহম আলীর পুতুল নাচ শহরে পাপেট শো নামে জনপ্রিয় হয়ে উঠেছে। পত্রিকায় তার নাম ছাপা হয়। এমনকি এই পুতুল নাচের মাস্টারকে পুরস্কৃত করা হবে ঘোষণা দেয়া হয় জাতীয় দৈনিকগুলোতে। কিন্তু রহম আলী এ সব কিছুকে উপেক্ষা করে, কেবল অপেক্ষা করে আরেকটি মেলা, আরেকটি বিউটি নামের পুতুল বিনির্মাণে। অতঃপর আপন মনে খেলা দেখিয়ে চলে গ্রাম থেকে গ্রামে।